সীমার চেয়ে 1 থেকে 10 মাইল বেশি গতি থাকলে 3 পয়েন্ট কাটা হতো, সেটা বেড়ে 4 পয়েন্ট হতে যাচ্ছে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে। আগের 5 পয়েন্টের বদলে 6 পয়েন্ট ধরা হবে। পথচারীর জন্য থামতে ব্যর্থ হলে 3 পয়েন্টের বদলে 5 পয়েন্ট, এবং বেপরোয়া গাড়ি চালানো বা থামানো স্কুল বাস অতিক্রম করলে 5 পয়েন্টের বদলে 8 পয়েন্ট ধরা হবে। নির্মাণাধীন এলাকায় স্পিডিং করলে গতি যাই হোক না কেন সরাসরি 8 পয়েন্ট যুক্ত হবে। আপনি যদি আপনার প্রয়োজনের জন্য আপনি ওভারটেক করে যেতে চান, তাহলে একটা শিশু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা দায়িত্ব কে নিবে? যে রুলসগুলো পয়েন্ট যে বাড়াবে, এগুলো আপনার খসড়া আকারে সিনেটে জমা হয়েছে, এখন পর্যন্ত বিলটা পাশ হয়ে আসেনি। এখানে নো মার্সি, যে প্রথম 6 মাস আপনাকে প্রচণ্ড রকম কেয়ারফুলি আপনাকে গাড়ি চালাইতে হবে। আপনারা যারা ডিএমভিতে কাজ করছেন আপনারা বেশ ভালোই আছেন, কিন্তু আমরা যারা আপনাদের নানা ধরনের বিধিনিষেধের মধ্যে আসতে যাচ্ছি, আমরা আসলে কতটুকু ভালো থাকবো? আমাদের অবস্থা কি? নতুন নতুন অনেক নিয়ম নীতির কথা শোনা যাচ্ছে, পয়েন্ট একের পর এক পয়েন্ট কাটা হবে। এখন পর্যন্ত যে বিধিনিষেধের কথা আমরা শুনতে যাচ্ছি, আপনার কাছ থেকে মোটা দাগে সেই পয়েন্ট কাটাকাটির বিষয়গুলো একটু জানতে চাই। বেসিক্যালি পয়েন্ট কাটাকাটি আপনি যদি সুনির্দিষ্টভাবে রুলস এবং রেগুলেশনগুলোর নিয়ম মেনে চলেন, তাহলে তো আপনার পয়েন্ট কেউ কাটবে না। আচ্ছা, এখন আপনি যদি ভায়োলেশন করেন, আপনি নিয়ম ভঙ্গ করেন, বর্তমানে কারণ নিউ ইয়র্ক সিটি অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করতেছে, তো আপনি হচ্ছিল গিয়ে দেখা যাচ্ছে যে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এরপর হচ্ছিল গিয়ে আপনার অযথা আপনি গাড়ি ইউটার্ন নেওয়া, তারপর হচ্ছিল গিয়ে আপনার রেড লাইট ব্রেক করা, স্পিডিং করা, তো যেগুলো হচ্ছিল গিয়ে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে সরকার। তো এই জন্য কিছুটা একটু হইলেও তো আপনাদেরকে সতর্ক হতে হবে। একটু হলেও সতর্ক হতে হবে। আপনি একদমই খুব শান্তভাবে বলছেন, আসলে সাধারণ মানুষ কিন্তু সেই শান্ত মেজাজে নেই। এবার একটু আমার কাছে যে তথ্য আছে সেটি আপনাকে একটু বলে নিই। সেটা হচ্ছে সীমার চেয়ে 1 থেকে 10 মাইল বেশি গতি থাকলে 3 পয়েন্ট কাটা হতো, সেটা বেড়ে 4 পয়েন্ট হতে যাচ্ছে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে। আগের 5 পয়েন্টের বদলে 6 পয়েন্ট ধরা হবে। পথচারীর জন্য থামতে ব্যর্থ হলে 3 পয়েন্টের বদলে 5 পয়েন্ট, এবং বেপরোয়া গাড়ি চালানো বা থামানো স্কুল বাস অতিক্রম করলে 5 পয়েন্টের বদলে 8 পয়েন্ট ধরা হবে। নির্মাণাধীন এলাকায় স্পিডিং করলে গতি যাই হোক না কেন সরাসরি 8 পয়েন্ট যুক্ত হবে। এই যে এত এত বেশি বেশি পয়েন্ট, এটা একটু আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি আসলে নিউ ইয়র্ক সিটির যে দুর্ঘটনার পরিসংখ্যান, সে অনুযায়ী কি আসলে অনেক বেশি দুর্ঘটনা, এবং সেখান থেকে রুখে দেওয়ার জন্য এত বেশি কড়াকড়ি আরোপ করার কি প্রয়োজন ছিল? বেসিক্যালি দেখা যাচ্ছে যে ইদানিং আপনার অ্যাক্সিডেন্টের মাত্রাটা একটু বেড়ে গেছে, এবং সব কিছুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার যেখানে স্কুল জোনে যখন বাচ্চারা যায়, তখন তারা স্বাভাবিকভাবেই বাস থেকে নেমে, এখন আপনি যদি স্টপ সাইন দেওয়ার পরে যদি আপনি গাড়ি চালু করে চলে যান, স্বাভাবিকভাবেই এখানে বিঘ্নিত হচ্ছে তাই বাচ্চাদের জন্য একটু, কারণ ওরা আসলে দৌড়াদৌড়ি করবে, ওরা সব সময় করার চেষ্টা করে যাতে, এখন ওইটা ওদের সেফটি দেওয়ার জন্যই আপনাকে স্টিল থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্টপ সাইন না বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি যদি আপনার প্রয়োজনের জন্য আপনি ওভারটেক করে যেতে চান, তাহলে একটা শিশু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা দায়িত্ব কে নিবে? তো এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্যই কিছুটা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যাতে আরও কেয়ারফুলি ড্রাইভার যারা আছেন তারা যেন সবসময় একটু কেয়ারফুলি চলাফেরা করে। আচ্ছা, তা এই যে আগের যে গতিসীমা, এখন বলা হচ্ছে 1 থেকে 10 মাইল বেশি গতি থাকলে যে 3 পয়েন্ট কাটা হতো, সেখান থেকে 4 পয়েন্ট। তো এই পয়েন্টগুলো কি ঠিকই আছে? এখন পর্যন্ত আপাতত যে পয়েন্টগুলো আগের যে পয়েন্ট ছিল সেই পয়েন্টেই আছে, নতুন করে এখন পর্যন্ত এটার সংযোজন হয়নি। এই যে রুলসগুলো পয়েন্ট যে বাড়াবে, এগুলো আপনার খসড়া আকারে সিনেটে জমা হয়েছে, এখন পর্যন্ত বিলটা পাশ হয়ে আসেনি। অর্থাৎ মানে এত বেশি এখনই আতঙ্কিত হয়ে যাওয়ার কিছু নেই? এখনো আতঙ্কিত হয়ে যাওয়ার কিছু নেই, বাট সম্ভাবনা আছে, যেহেতু এটা সিনেটে গেছে, এখন এটা নিয়ে পর্যালোচনা চলবে যে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে, কারণ এটা সবার জন্যই সেফটি, যে যাতে বেপরোয়া যারা ড্রাইভিং করে তাদেরকে রোখার জন্য। তবে এই যে দুর্ঘটনা রোধ করার চিন্তাভাবনা আছে সিটির, এটি একটি ভালো বিষয়, কিন্তু সহনশীল পর্যায়ে রাখারও একটা হয়তো চিন্তাভাবনা। এখন আপনি দেখবেন যে আপনি হয়তো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন,
তো আপনার এটা অযথা আপনি ইয়ে করতে, আর আপনার পিছনে যে ব্যক্তিটা যাবে সে কিন্তু যেতে পারছে না, তাকে আপনার পাশ কেটে যেতে হচ্ছে। আপনি কিন্তু আপনার যে পিছনে যেই ড্রাইভারটা যে গাড়ি নিয়ে আসতেছে তাকে কিন্তু আপনি ডিস্টার্ব করতেছেন। দেখা যাচ্ছে আপনি গাড়ি ডাবল পার্কিং করে আপনি চলে যাচ্ছেন হচ্ছে গিয়ে 10 মিনিট 15 মিনিটের জন্য, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে ওয়ান ওয়ে আপনার ট্রাফিক হয়ে যাচ্ছে। ট্রাফিক হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে অন্য আরেকজনকে আপনি কিন্তু বিঘ্ন সৃষ্টি করতেছেন। করছি। তো এই সব কারণগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে একটু শক্ত আইন না করলে হয়তো বা এইগুলো মানবে না, এই জন্যই হয়তো বা চেষ্টা চলতেছে আর কি, যে কন্ট্রোলে আনার জন্য। এবং আরো কিছু তথ্য আছে সেখানে বলা হচ্ছে যেসব কিছু লঙ্ঘনে পয়েন্ট কাটা হতো না, যোগ হতো না, সেগুলোর জন্য এখন পয়েন্ট আরোপ করা হবে। সরঞ্জাম লঙ্ঘনে 1 পয়েন্ট, অবৈধ ইউটার্নে 2 পয়েন্ট, ট্রাফিক বাধা সৃষ্টি করলে 2 পয়েন্ট, জরুরি বাহনের জন্য পথ না দিলে 3 পয়েন্ট ধরা হবে। সুতরাং যারা হচ্ছে আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে দুইটা প্যাটার্ন তো আমরা বলতে পারি, যারা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি চালাচ্ছেন, আবার কেউ বাণিজ্যিকভাবেও গাড়ি চালাচ্ছেন। আমাদের এই শহরে আমরা যখন কথা বলি তখন সবসময় আমাদের সেই সব ভাইদেরকে প্রতি আমরা শ্রদ্ধা রেখেই আমরা কথা বলি, যারা হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা তিনি ড্রাইভিং করছেন এবং সেখান থেকে তিনি উপার্জন করছেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, পরিবারকে সাপোর্ট দিচ্ছেন, দেশকে সাপোর্ট দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে সেই ভাইদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? এই যে সরঞ্জাম লঙ্ঘন, অবৈধ ইউটার্ন, তো তাদের মাথায় সেই জায়গাগুলো তো একটু ঢুকে দেওয়া আমাদেরও একটা দায়িত্ব। তো ইউটার্নটা আসলেই খুবই বিপজ্জনক। দেখা যাচ্ছে যে আপনার যেখানে ডিভাইডার শেষ হয়েছে অথবা আপনার বোথ সাইড আপনার ট্রাফিক চলতেছে, সেই জায়গায় ইউটার্নটা কিন্তু আসলেই অনেক বিপজ্জনক। এমন সময় দেখা যাচ্ছে যে আপনার যদি আপনি ম্যানহাটনের আপনি দেখেন, তাহলে পেডেস্ট্রিয়ান রাস্তা ক্রস করতেছে, আপনি এখানে আমাদের ভাইরা অনেক সময় যারা ট্যাক্সি এবং হচ্ছে গিয়ে উবার, ইয়েলো ক্যাব যারা চালায়, তারা হচ্ছে গিয়ে জায়গার মধ্যে হচ্ছে গিয়ে ওই কাস্টমারটা পিক আপ করার জন্য দেখা যাচ্ছে যে উনি ইউটার্ন নিয়ে নিচ্ছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এই জিনিসটা অনেকটা বিপজ্জনক হয়ে দেখা দেয় পেডেস্ট্রিয়ানের জন্য। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, যে এক ধরনের তোড়জোড় আছে যে কে আগে যাত্রীর কাছে পৌঁছাবে, কে আগে যাত্রীকে গাড়িতে এটা তুলবে। হচ্ছে ইয়েলো ক্যাবের ক্ষেত্রে, উবারের ক্ষেত্রে সেটা না, ইউলো ক্যাবের ক্ষেত্রে এটা খুবই তাড়াহুড়া এই বিষয়টা আছে। তো সেই বিষয়গুলো যেন তারা একটু আরেকটু সহনশীল হন, একটু সহনশীল হয় এবং দেখার কারণ হচ্ছে গিয়ে এখন দেখেন যে আপনি যদি এখন ম্যানহাটনে যান, প্রচুর পরিমাণের আপনার পেডেস্ট্রিয়ান আপনি রাস্তায় পাবেন। এখন সেই জায়গায় দেখা যাচ্ছে যে, এবং তারা কিন্তু ওই আপনার রেড সাইন কিংবা ইয়েলো সাইন অথবা গ্রিন সাইন ফলো করে না, তারা হচ্ছে যেতে হবে দল বেঁধে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যারা আমাদের ভাই ব্রাদাররা আছেন তাদের জন্য কিন্তু ডিস্টার্ব, এক একটা ট্রাফিকে আপনার দেখা যাচ্ছে 2, 4, 5 মিনিটও চলে যাচ্ছে, 3টা 4টা সিগন্যাল চলে যাচ্ছে, তারা যেতে পারতেছে না। তো স্বাভাবিকভাবেই আপনার এটা একটা এফেক্টেড। ওকে। তো এই জায়গায় কিন্তু আরেকটি বিষয় আমি যেটি লক্ষ্য করেছি, যেটি আপনি বলেছেন, যে ম্যানহাটনে এমন একটি জায়গা যেখানে হচ্ছে আসলে পথচারী এত বেশি পর্যটক, খুব একটা পথচারীরা সাইন কিন্তু মানেন না। এবং টাইমস স্কোয়ারের জায়গাটার কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ছবি তোলেন, তার যে এই নিউ ইয়র্ক ভ্রমণ সেটিকে তিনি স্মরণীয় করতে চান। তো সেই বিষয়ে ট্রাফিক আইন কি বলে? ট্রাফিক আইন, আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, সেক্ষেত্রে সবার আগে পথচারীকেই প্রাধান্য দেয়া হয়। রাইট। পথচারী ভুল যতই করুক না কেন, তার কিন্তু কোনো ভুল নেই। যেমন এই যে আইনটা আসতেছে, যে পথচারী যখন, এটা আগেও ছিল, আপনার এখনো আছে, যদি আপনার পথচারী রাস্তা ক্রসিং এ উঠে পড়ে, আপনাকে গাড়িটা স্টপ করে রাখতে হবে। কখনোই যেন পথচারী ভয় না পায় আপনি যখন ক্রস করে চলে যাবেন, তার জন্য আপনার ওয়েট করতে হবে। তো এই জিনিসটা আসলেই ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমাদের এই এত জনসংখ্যার লোকজনের মধ্যে এটা খুবই বিপজ্জনক। এই জন্যই বিপজ্জনক যে আপনি একটা যাত্রী দেখা যাচ্ছে যে একজন পথচারী হেঁটে রাস্তা পার হচ্ছে, তো সেইখানে আপনার যাওয়া দরকার, আপনার সিগন্যাল চলে আসতেছে, আপনি আবার সিগন্যাল যদি অবমাননা করেন, দেখা যাচ্ছে পুলিশ আপনাকে পুল ওভার করে টিকিট দিয়ে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এটা আরও গভর্নমেন্টলি আরও এটাকে
একটু শক্ত করে দেখা উচিত, যাতে সবার জন্যই সুবিধা হয়, উভয় পক্ষের জন্য। উভয় পক্ষের জন্য। উভয় পক্ষের জন্য। আচ্ছা, এবার একটু ওই লাইসেন্স সাসপেনশনের বিষয়টি একটু যদি বলতেন। সেখানে নাকি আরো কঠোর করা হয়েছে, 18 মাসে 11 পয়েন্টে লাইসেন্স স্থগিত হওয়ার ঝুঁকি থাকলেও এখন 24 মাসে 10 পয়েন্ট পেরিয়ে লাইসেন্স সাসপেন্ড হতে পারে। এই মাসের বিষয়টা এবং পয়েন্টের বিষয়টা এটা এখনো খসড়া আকারেই আছে। হ্যাঁ, সবগুলো আমরা যে আলোচনা করছি, সবই আলোচনাগুলো সব এখনো খসড়া খসড়া আকারে। আকারেই আছে। এখন পর্যন্ত এটা পাস হয়ে আসেনি। আমরা এখনো সেরকম কোনো লেটার আমরা আমাদের হাতে এসে পৌঁছায় নাই যেগুলো এটা বাস্তবায়ন হবে। তো আমি সকল ভাইদেরকে বলবো যে এখনো বিচলিত হওয়ার কিছুই নেই। এটা পাস হওয়ার পরে দেখা যাবে। আর পয়েন্ট নিয়ে আপনি যদি নির্দিষ্টভাবে এবং আপনি যদি নিয়ম অনুযায়ী ড্রাইভিং করেন, সেক্ষেত্রে আপনার টিকিট কিংবা এই পয়েন্ট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। আপনি দেখা যাচ্ছে যে যেই পয়েন্টগুলো আসবে, এটি আগেও ছিল, এখনো হয়তো পয়েন্টটা বাড়াচ্ছে, কারণ যাতে আপনি কাজ এইটা না করেন, এর জন্যই। এই নিয়ম যাতে লঙ্ঘনের চিন্তা যেন মাথায়ও না আসে, ভুলেও মাথায় যেন না আসে, মাথায় না যেন আসে, আমি স্টপ থাকি এবং প্রতিটা মুহূর্তে যেন আমি সতর্ক থাকি। এটার জন্যই হয়তো খসড়া দেওয়া হয়েছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, মানে আরেকটু উত্তর এইভাবে চাবো, সেটা হচ্ছে এই: আমরা যারা গাড়ি চালাচ্ছি, যারা নিয়মিত গাড়ি চালাচ্ছেন, তারা কিন্তু পয়েন্ট, তারপরে হচ্ছে এই যে লাইসেন্স সাসপেনশন, সব কিছুই তারা মোটামুটি ওয়াকিবহাল আছে। কিন্তু নিউ ইয়র্কে এমনও অনেকে আছেন যারা এখন, আপনি যদি রাস্তায় নামেন, হয়তো কয়েকজনকে, কয়েকটা গাড়ি পাবেন যারা হচ্ছে স্কুল কি স্টুডেন্ট কার, অর্থাৎ রাস্তায় গাড়ি চালানো শিখছেন, যারা শিখছেন অথবা যারা সামনে শিখবেন, তাদের উদ্দেশ্যে একটু এই পয়েন্ট অথবা লাইসেন্স সাসপেনশনের বিষয়গুলো, 18 মাস আবার সেখানে 24 মাস, এই বিষয়গুলো একদম আমি চাচ্ছি যাতে তারা বুঝতে পারে যারা হচ্ছে এই পথে এখনো পা বাড়াননি। যখন আপনি নিউ ইয়র্ক স্টেটের আপনি ড্রাইভিং লাইসেন্স পাস করে ড্রাইভিং লাইসেন্সটা হাতে নিলেন, তার থেকে 6 মাস আপনি থাকবেন প্রবেশন পিরিয়ডে। 6 মাস লাইসেন্স পাওয়ার পরে। লাইসেন্স পাওয়ার পরে এখন সেটা যে বয়সেরই হন না কেন, আপনি যখন লাইসেন্সটা পাবেন তার থেকে 6 মাস হচ্ছে আপনার প্রবেশন পিরিয়ড। এই প্রবেশন পিরিয়ডের মধ্যে যদি আপনি কোনো ভায়োলেশন করেন, আপনি যদি কোনো স্পিডিংয়ে করেন, আপনি যদি দেখা যাচ্ছে যে নিয়ম ভঙ্গ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু আরও বেড়ে যাবে। আচ্ছা। এবং আপনি 18 মাসের মধ্যে যদি দেখা যাচ্ছে যে আপনি 3বার যদি আপনার স্পিডিংয়ের টিকিট চলে আসে, স্পিডিং করেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্স রিভোক হওয়ার সম্ভাবনা আছে 6 মাসের জন্য। তখন আবার আপনার এই রিভোকেশন শেষ হওয়ার পরে আবার যখন আপনি লাইসেন্স ফেরত পাবেন, তখন থেকে আবার 6 মাস, আবার 6 মাস। হ্যাঁ। তো প্রথম 6 মাস যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পাবেন, তাদেরকে অবশ্যই অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, যাতে আপনি এই 6 মাসের মধ্যে কোনো ভায়োলেশন আপনাকে টাচ করতে না পারে। যদি আপনি কোনো ভায়োলেশনের মধ্যে পড়ে যান, পয়েন্টের মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে আপনি প্রবেশনের পিরিয়ডটা আরও 6 মাস কিন্তু বেড়ে যাবে। একদমই নতুন তিনি যিনি লাইসেন্স পেয়েছেন, তিনি 6 মাসে নিজেকে প্রস্তুত করতেও তো সময় লাগে, সেক্ষেত্রে তার জন্য কোনো নমনীয়তা নেই। বেসিক্যালি এখানে আমরা যখন রোড টেস্টে পাস করা হয়, তার উপরে অবজারভেশনটা সবচাইতে বেশি ফোকাস করা হয়। যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ড্রাইভিংয়ে যারা ফেল করে, তাদের অবজারভেশনের ফেলটা আসে অবজারভেশনের মধ্যে। কারণ আপনাকে যখন ড্রাইভিং করবেন, অবজারভেশনটা আপনাকে ভেরি কেয়ারফুলি করতে হবে। ম্যাক্সিমাম যারাই দেখবেন যে আসলে গিয়ে আপনার ড্রাইভিং পরীক্ষায় পাস করতে পারতেছে না, তাদের ওই পয়েন্টটা কাটে হচ্ছে অবজারভেশনেই। কারণ আপনাকে টোটাল লগুলো প্রথম 6 মাস মেনে চলতেই হবে, এর কোনো বিকল্প নেই। অর্থাৎ আমি যখন লাইসেন্স পাচ্ছি তখন আমার পর্যবেক্ষণ ক্ষমতা আছে বলেই আমি পেয়েছি, এবং এজন্যই আমাকে লাইসেন্সটা দেওয়া হয়েছে। সুতরাং প্রথম 6 মাসে মানে আমি কোনো ভুল করে ফেললে আমাকে নমনীয় চোখে দেখার কিছু নেই। নমনীয়, কারণ এখানে কোনো নো মার্সি, এবং এটা মানুষের জীবনের প্রশ্ন। কারণ হচ্ছে আপনি যখন রাস্তায় গাড়ি যাচ্ছেন, পেডেস্ট্রিয়ান ঠিক মতো যেতে পারতেছে কিনা, আপনি আরেকজনকে ডিস্টার্ব করতেছেন না কিনা, সেগুলো সব কিছুই আপনার মনে করেন যে ড্রাইভিং ইয়ার মধ্যে চলে আসবে। সো আপনি আরেকজনকে ডিস্টার্ব করলে স্বাভাবিকভাবেই এটা তো আপনার ওখানে একটা থেকে আরেকটা বড় দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়। তো যার কারণেই আপনাকে এটা খুবই লক্ষণীয়, এবং এখানে নো মার্সি, যে প্রথম 6 মাস আপনাকে প্রচণ্ড রকম কেয়ারফুলি আপনাকে গাড়ি চালাইতে হবে। ওকে। আর এই যে
লাইসেন্স স্থগিত হওয়া অথবা হচ্ছে সাসপেনশনের যে বিষয়টা সেটা একটু আমরা নতুন যারা গাড়ি চালানো শিখতে চান অথবা শেখার পথে রয়েছে তাদেরকে একটু বলবেন যে 18 মাস আসলে কি ছিল এবং সেটাকে 24 মাসে কি করা হলো। এখনো 24 মাসে হচ্ছে কি আপনার যে প্রথম যেই সাসপেনশনটা আসছে, আপনি যদি স্পিডিং করেন, আপনি যদি স্টপ সাইন অমান্য করেন, স্টপ সাইন মানে কি আপনাকে এখানে থামতে হবে, কারণ স্টপ সাইন প্রত্যেকটা যেখানে দেখা যাচ্ছে একের অধিক রাস্তা আছে, যে লোকাল ইয়েগুলোতে, ওয়ান ওয়ে রাস্তাগুলোতে, বোথ ওয়ে রাস্তাগুলোতে স্টপ সাইন আছে, তার মানে হচ্ছে কি আপনাকে দেখতে হবে আপনি ডানে, আপনার সামনে বায়ে সব কিছু ক্লিয়ার আছে কিনা। স্টপ সাইনের অধিকার হচ্ছে কি আপনাকে গাড়ি অবশ্যই থামতে হবে, অবশ্যই একদম জিরোতে নিয়ে অবশ্যই জিরোতে নিয়ে আসতে হবে। আপনি আপনার দুই সাইড দেখে তারপর আপনি আপনার গন্তব্যের দিকে যাবেন। স্টপ অলওয়ে, এটা হচ্ছে কি আরেকটা সাইন। স্টপ অলওয়েতে হচ্ছে কি আপনি আসবেন, যে আগে আসবে সে আগে যাবে, সে প্রাধান্য পাবে। সে স্টপ অলওয়েতে একবার এবং স্টপ সাইনের ক্ষেত্রে দুইবার থামার দুইবার একটা থামতে বিধান হবে। রয়েছে। প্রথমে যে সাদা যে দাগটা থাকবে সেখানে প্রথমবার, তারপরে আপনি আপনার ইন্টারসেকশন দেখে তারপরে আপনি আপনার মতো চলবেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।